রানীপরি, বারবির আমাদের বিবিবি, ও কি করে হার মেনে নিতে পারে? রানীপরি, আমাদের বাচ্চাদের কি হবে? আমার জন্য মানব বাদর হয়ে গেল। রানীপরি, আপনি মানবের বদলে আমাকে বাদর বানিয়ে দিন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্লিজ আপনি মানবকে ঠিক করে দিন। রানীপরি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো? মেহের, তুমি যা বলছো আমি সব শুনতে পাচ্ছি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। সত্যি বলতে তোমার এই যন্ত্রণা আমার হৃদয়ে অনেক কষ্ট দিচ্ছে। কিন্তু আমি কি করি মেহের? আমি চাইতেও তোমাকে কোনো সাহায্য করতে পারছি না, কারণ আমি নিরুপায় মেহের। আমি খুব নিরুপায়। হ্যাঁ মেহের, বালবীরও আমাদের মতনই নিরুপায়। ও চাইলেও তোমাদের কোনো সাহায্য করতে পারছে না। পরীরা, আমি বালবীরের এই অবস্থা নিয়ে ভীষণই চিন্তিত। কেশপরি, তুমি তো দেখেছো যে এই ঘটনার পর বালবীর কেমন মুষড়ে পড়েছে। হতে পারে ও বানব আর মেহেরকে সাহায্য করতে পারছে না, কিন্তু ও বাকি শিশুদের সাহায্য তো করতেই পারে। সেই জন্য আমাদের সবাইকে ওর সাথে থাকতে হবে, আমাদের ওকে উৎসাহ দিতে হবে। আপনি একদম ঠিক বলছেন রানীপরি। আগে রানীপরি, চলো পরীরা। গণপতি বাপ্পা মোরিয়া। চলো, এবার ঘরে গণেশ ঠাকুর এসে গেছেন, উনি এবার সব কিছু ঠিক করে দেবেন। কারণ সৎ আর ভালো মানুষদের উপর ওনার আশীর্বাদ সব সময় থাকে। তোমরা সবাই দেখো, মানবকে ঠিক করার জন্য উনি কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবেন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। যে মানব আর কখনো মানুষ হতে পারবে না, আর ওকে ওর বাকি জীবনটা বাদর হয়েই কাটাতে হবে। বালবীর, বালবীর, তুমি এমন উদাস হয়ে আছো কেন? তুমি তো এই পরিলোকের গৌরব, আর যদি তুমি নিরাশ হয়ে যাও তো সমস্ত জীবজন্তু নিরাশ হয়ে যাবে। না বালবীর, তুমি এইভাবে নিরাশ হতেই পারো না। বালবীর, আমাদের লড়াই এখনো শেষ হয়নি বালবীর। হ্যাঁ বালবীর, এখনো মহাভাষ্যপুরী কল্পবৃক্ষের কাছ থেকে একটি সুরক্ষা কবচ চেয়েছে, কিন্তু ও শান্ত হয়ে থাকার মতো নয়। ওর মনে নতুন কোনো পরিকল্পনা নিশ্চয়ই চলছে। হ্যাঁ বালবীর, ও কল্পবৃক্ষ থেকে যখন খুশি যে কোনো বিপদ ডেকে আনতে পারে, যাতে পুরো ব্রহ্মাণ্ডে খারাপের আতঙ্ক ছেয়ে যেতে পারে। বালবীর, তোমার মনের মধ্যে দিয়ে কি চলছে আমরা বুঝতে পারছি, কিন্তু এই সময়টা উদাস আর হতাশ হওয়ার নয়। এখন তো আমাদের ওই মহাবর্ষপুরীর থেকে কল্পবৃক্ষকে ফেরত নিয়ে আসার পরিকল্পনা করতে হবে। হ্যাঁ বালবীর, আমরা সবাই মিলে কিছু করলে আমরা কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না, কোনো লাভও হবে না। আমরা কি বা করতে পারি? কারণ আমার ভাইয়ের মতো বন্ধু মানব, তার আজকে এই অবস্থা।
আমি 7 শতের পরিবারে বিশ্বাস ভেঙে দিয়েছি। আপনারা জানেন ওনারা গণেশ চতুর্থীর জন্য কতটা উৎসুক ছিল, আর এখন ওনারা শুধু আমার জন্যে অত উৎসুকভাবে গণেশ চতুর্থী পালন করতে পারবে না। সবাই এবার আমার কথাটা মন দিয়ে শোনো। আমাদের এখন পুরো মন মানবকে দিতে হবে। আমাদের যেভাবেই হোক মানবকে আটকে রাখতে হবে। ওকে বাইরে যেতে দেওয়া যাবে না, কারণ ও যদি বাইরে যায় তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা ধরে নেবে। আর মানবের মধ্যে এখন বাঁদরের গুণগুলো ফুটে উঠছে। ও যে কোনো জায়গায় লাফিয়ে ঝাঁপিয়ে যেতে পারে। বাবা, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। আমি ওকে নিজে ঘরের মধ্যে বসিয়ে বাইরে দিয়ে তালা দিয়ে দিয়েছি। ভেরি গুড। মহেশ, মানবকে বাইরে বের করো প্লিজ। ঘরের মধ্যে ওর ভালো লাগবে না। আরে, প্লিজ ওকে বাইরে আনো প্লিজ মহেশ। স্মিতা বুঝছো তো? আঙ্কেল, 1 মিনিট, তুমি চিন্তা করবে না, আমরা মানবকে বাইরে বার করতে পারি। ওই দেখো, আমি মেন ডোর বন্ধ করে দিয়েছি, আর সব জানালা ও দরজাও বন্ধ, তাহলে মানবের বাইরে যাওয়ার চান্সই নেই। হ্যাঁ, আর চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ বৌমা, আমরা সবাই মিলে মানবকে বের করে আনি। হ্যাঁ, চলো চলো চলো। মানব, 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 মানব। মানব কোথায় চলে গেল? এই দেখাই যাচ্ছে না। মানব, আরে এটা কি করে হতে পারে? আমি তো ওকে ঘরে বসিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিয়েছিলাম। মানব কোথায় গেলি মানব? আরে এই জানলাটা তো খোলা, আরে এই দরজাটা তো খোলা। কি? আরে সচিন, তুই তো বললি দরজাটা তুই বন্ধ করেছিস। আমি বন্ধ করেছিলাম, কিন্তু এটা খুলে কি করে গেল? আরে চটাকলি পটাকলি পরে করবি, আগে চল মানবকে গিয়ে খুঁজি। চল চল চল। না বালবীর, তোমার জন্য কোনো কিছুই হয়নি। হ্যাঁ বালবীর, যা কিছু হয়েছে তা নিয়তির খেলা। কিন্তু এর মানে তো এটা নয় না যে আমরা নিয়তির সামনে হাতে হাত রেখে বসে থাকবো। আমাদের কিছু না কিছু তো করতেই হবে না। আর কিছুই হবে না, আমরা হেরে গেছি। এরম বলো না বালবীর। আর এই জন্যে আমাদের এই কঠোর সত্য মেনে নিতে হবে। না না বালবীর, না। বালবীর, আমরা অনেক সময় হাড়ের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকার পরেও জিতেই ফিরে এসেছি। আর সেটা এই জন্য সম্ভব হয়েছে কেননা যতই আমাদের হেরে যাওয়ার পরিস্থিতি হোক, কিন্তু আমাদের হৃদয় কখনো হার মেনে নেয়নি। কিন্তু এইবার সেটা হবে না মা। মহাভস্যপরী যে সুরক্ষা কবচ বানিয়েছে সেটা কারোর দ্বারা ভেদ করা অসম্ভব। এবারেও ওই সুরক্ষা কবচের মধ্যে থেকে ইচ্ছা পূরণ করবে। এবার ওর যা ইচ্ছা ও তাই করবে। সততার সূর্য ডুবছে মা। অসতের কালো ছায়া আমাদের ঢেকে নিয়েছে সম্পূর্ণভাবে। বালবীর, শোনো বালবীর, মানব, 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 মানব। মানব বাবা।
পেলাম আমি না তো কোথাও দেখতে পেলাম না। এখানে ভিড় কেন? স্মিতা, মানব তো কোনো ঝামেলার মধ্যে পড়েনি তো? ভালো কিছু বলো মহেশ, চলো। বাবা চলো চলো স্যার এক প্লিজ। মিনিট, এক মিনিট, এই! খুব খারাপ আমি। আরে হাট, আরে হোক খারাপ, এই খারাপ পরি দেখ ছিল আগে ওই বড় বড় কথা বলা পরি ভয়ঙ্কর, আর এখন এসেছে টাকা মহাবশ্যপুরী। আরে ওনার সাথে থেকে থেকে আমার মাথাটাও খারাপ হয়ে যায়, আর পেতে থাকি আমি হারের পর হার। কিন্তু ব্যাস হয়ে গেছে খুব। এটা ভালো সুযোগ, বলি এই কল্পবৃক্ষকে যে বানিয়ে দিক আমাকে মহা শক্তিশালী আর লম্বা, যাতে ওই মহাবশ্যপুরীকে এক লাথি মেরে হয়ে যাই আমি এখানকার রাজা। চল তবা তবা, চেনে এই কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে নিজের মন মতো ইচ্ছে। তবা তবার খুব সাহস বেড়েছে। এবার এই গাথাটাকে মজা দেখাতে হবে। এই কল্পবৃক্ষ, বানিয়ে দে আমাকে ছোট আর দুর্বল। হ্যাঁ, আরে কেন আমার মুখ থেকে বেরোলো ছোট আর দুর্বল শব্দ? আরে বলতে কেন পারছি না আমি লম্বা আর শক্তিশালী? এই কল্পবৃক্ষ, বানিয়ে দে আমাকে ছোট আর দুর্বল। মহাভস্যপুরী আপনি? পিঁপড়ের পাখা গজালে পিঁপড়ে পাখি হয়ে যায় না। আমার সামনে তুমি একটা ছোট্ট পিঁপড়ে, আর আমার পিঁপড়েকে মারতে খুব ভালো লাগে। না 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 মহাভস্যপুরী, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান মহাভস্যপুরী। আমি তো আগের থেকে ছোট আর দুর্বল, বানিয়ে দিলেন আমাকে আরো ছোট। এই, দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যান, এবার কি বাচ্চাটার প্রাণ নেবেন? না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান মহাভস্যপুরী, দাঁড়িয়ে যান। করে দিন ক্ষমা এই অপদার্থ, অকৃতজ্ঞ, বোকা, উল্লু, গাধা তবা তবাকে। এমন ভুল করব না আমি দ্বিতীয়বার। করে দিন ক্ষমা। এবার হুঁশ ফিরেছে তো? হে মহান কল্পবৃক্ষ, করে দাও এই বোকা তবা তবাকে আবার আগের মতো।
ধন্যবাদ ধন্যবাদ মহাবর্ষপুরী, ধন্যবাদ। কিন্তু বুঝতে পারছি না আমি, আপনি এই কল্পবৃক্ষকে পরিদের বিরুদ্ধে ব্যবহার কেন করছেন না? মহাভাষ্যপুরী শুধু খেলার জন্য খেলে না, সেই খেলার মজাও নেয়। আর কিছুক্ষণের মধ্যে মানব সম্পূর্ণ বাঁদর হয়ে যাবে, আর সেটা বালবীরের মুখে আমার পক্ষ থেকে প্রথম থাপ্পড়। আর তারপর আমি এই কল্পবৃক্ষের সাহায্যে পরীদের আর বালবীরকে এত থাপ্পড় মারব যার আওয়াজ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে শোনা যাবে। আরে ঠিকঠাক করে ধরো ওকে। বাবা আরে খান, এরকম আজব দেখতে বাদর তো প্রথমবার দেখলাম। এখানে নয় মনে হচ্ছে, নিশ্চয়ই বাইরে। চল ভাই, তোল একে গাড়িতে। স্যার স্যার মাইসেলফ মহেশ ঢালি। আচ্ছা, তো মাই সেলফ সিনিয়র ফরেস্ট অফিসার রাজু সিং। স্যার একে প্লিজ ছেড়ে দিন স্যার, ও আমার ছেলে মানব। কি বললেন? এই বাচ্চাটা আপনার ছেলে? এবার বুঝতে পেরেছি। আজকাল লোকেরা পোষা প্রাণীগুলোকে নিজেদের বাচ্চাই মনে করে। আর আমি অনেক দেখেছি এমন, যে নিজেদের পোষা টমিকে টমি আমার বাচ্চা, আমার রাজা বাবা বলে ডাকে। সেই রকমই এই বাঁদরটা আপনার বাচ্চা, তাই তো? আর এই জন্যই একে আপনি কাপড় পরিয়ে রেখেছেন, তাই না? না না স্যার, এ মানুষ, আমার ছেলে মানব স্যার। আরে চুপ করুন, ভাঙ খেয়ে এসেছেন কি? বাঁদরকে মানুষ বলছেন? ইন্সপেক্টর বাবু, ও সত্যি আমাদের ছেলে। আরে ম্যাডাম, আপনি? আরে খান। হ্যাঁ স্যার। আরে এই তো সেই ম্যাডাম যার ঘর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতো। আচ্ছা স্যার, ইনি কি সেই ম্যাডাম? আরে পাগল ছেলে, তাহলে ম্যাডাম আপনি মিথ্যে বলেছিলেন? হ্যাঁ, মিথ্যা বলিনি আমি। মানবে খেলছিল, আর ও আমার ছেলে মানব, বাদর নয়। আরে ম্যাডাম, নিজের আওয়াজ নিচে করুন। এই আপনার বাঁদর বাচ্চা এই পার্কে গন্ডগোল বাঁধাচ্ছিল, সবাইকে ভয় দেখাচ্ছিল। এটা তো ভালো হলো আমরা ঠিক সময় এসে এটাকে ধরে নিলাম, না হলে তো এ কাউকে কামড়েই দিত। আর আপনি জানেন না, বাঁদরকে ঘরে পোষা আইনত অপরাধ। জানি স্যার, আমরা জানি স্যার, কিন্তু এই বাঁদর নয় স্যার, এ তো বাজে বকা কম করুন। আরে খান। হ্যাঁ স্যার। বন্ধ কর এই সবাইকে বাঁদরের সাথে। শুনুন,